শুভ সকাল প্রিয় বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দৃষ্টি রেখেছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। দর্শক, আমাদের আজকের অতিথি বাচিক শিল্পী শিমুল মোস্তফা ও লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালোই। এরকম ফেব্রুয়ারি মাসে ভালো থাকা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, অনেক উপলক্ষ আমাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আগামীকাল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পহেলা ফাল্গুন গেল, ইদানিং যে ট্রেনটি শুরু হয়েছে ভালোবাসা দিবস গেল, তো কেমন কাটছে সময়? আহ, আমাকে যদি বলা হয় তাহলে আমি একটু বলবো যে আমরা হচ্ছি মৌলবীদের মতো একটা অবস্থা আমাদের, যারা আবৃত্তির সাথে জড়িত। যেমন রোজা আসলে যেমন মৌলবীদের পাওয়া যায় না, মিলাদ মিলাদ মিলাদের পর আবার রোজা শেষ হয়ে গেলে মিলাদ শেষ। তো বিভিন্ন এরকম পরবগুলো যখন আসে এবং উৎসব বা আমাদের যে বিশেষ দিনগুলো আসে তখন অনেক ব্যস্ত। 22 তারিখ থেকেই আবার আমি মনে হয় যে আমাদের কাজকর্ম কমে যাবে, অন্তত আবৃত্তির ক্ষেত্রে আবার সামনে হয়তো কিছু আসবে। তবে এই বিষয়টা 12 মাসই থাকা উচিত আমাদের। এই বিষয়টা নিয়েই আমার কাছে মনে হয় যে আহ, আমরা সিজনাল হয়ে যাচ্ছি, আসলে এটাই দুঃখজনক। সিজনাল কেন হয়ে যাচ্ছি আসলে? বিষয়টা সিজনাল হওয়ার কারণটা হচ্ছে যে আস্তে আস্তে সময়ের মননটা, মানসিকতা, আমাদের যে বাঙালি মানসিকতা, সেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে কিছুটা। মানে বহির্মুখী এবং বাইরের সংস্কৃতিগুলো যেভাবে এখানে প্রসার ফেলতেছে, তাতে করে আজ থেকে 10 বছর আগে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দারুণ একটা কাজ করেছিলেন, যে খুব 12 দিনের মধ্যে উনি এই যে আন্তর্জাতিক মাতৃভাষা, মাতৃভাষা দিবস। আমি যেখানে অর্ধেক থাকি কানাডার, সেই রফিক সালাম, ওনারা দুজন যে করেছিলেন, সেটাকে যে উনি তড়িৎভাবে মানে করেছিলেন বলেই আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত স্বীকৃত। হচ্ছে, জি। ওই তারপর থেকে যেরকম ছিল, ব্যাংকে গেলে দেখতাম যে বাংলা চেকে লেখা হচ্ছে বাংলায়, ডক্টরদেরকে বলা হচ্ছিল যে বাংলায় প্রেসক্রিপশন লেখেন। কিন্তু এখন দেখি যে ওসব থেকে সরে গিয়ে সবাই ইংলিশের একটু দিকে ঝুঁকে যাচ্ছি আবার আমরা। ঝুঁকে যাচ্ছে। যে ঝুঁকাটা মানে অনেকটা কমিয়ে আনা হয়েছিল, সেটা জি। আরো দ্বিগুণ হয়ে গেছে এখন আবার। এবং দেখা যাচ্ছে যে চাকরি পেতে হলেও ইংলিশটা খুবই না, আমি কোনো গুরুত্বপূর্ণ ভাষা হয়ে নিয়ে কোনো দাঁড়াচ্ছে। হ্যাঁ, সমস্যাতে সমস্যা নেই। নেই। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমার কাছে মনে হয় যে হীনমন্যতার জায়গাটা খুব বেশি কাজ করে। যে কথা বলার সময়, যেমন আমি একজন স্যারের কথা বলি, আমাদের খুব সর্বজন প্রিয় স্যার, ইংরেজির সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার। জি। উনার যখন বাংলা বলেন, উনি একটি শব্দ ইংরেজিতে বলেন না। হ্যাঁ, তো কারণ তার মধ্যে কমপ্লেক্স নেই যে ইংরেজি আমি পারি কি পারি না। জি। বাঙালির একটা সমস্যা আছে যে আমি যদি একটু ইংরেজিতে কথা বলতে, তাহলে তার ধারণা, আহ, এটা পশ্চিমবঙ্গীয় বাঙালিদের মধ্যেও আছে, এটার থেকেই আসে আর কি, যে যদি যত বিদেশি ভাষায় কথা বলবো, মানে ইংরেজিতে কথা বললে তো আমি অনেক শিক্ষিত, আর হিন্দিতে কথা বলতে পারা মানে হচ্ছে আমি বোধহয় আর্ট কালচার খুব ভালো জানি। হ্যাঁ, তো এই বিষয়গুলো হীনমন্যতা থেকে আসে। আমার কাছে মনে হয় যে অর্থনীতিতে আমরা যখন একটু পিছিয়ে ছিলাম, তখন সত্যিই আমাদেরকে একটু হীনমন্যতায় থাকতে হতো ইংরেজিতে কথা না বললে, বা তাদেরকে একটু যদি আমরা না। কিন্তু এখন তো আমরা অর্থনীতির মুক্তির পথে। জি। এখন আমাদের ভাষা তারা শিখবে। আমি কয়েকদিন আগে কতগুলো স্কুলের মধ্যে একটি কম্পিটিশন হয়েছে, বাংলা অলিম্পিয়াড। সেখানে দেখেছি যে টার্কিশ যারা এখানে আছে, স্কুল চালাচ্ছেন, তারা সবাই বাংলা শিখছে। মানে বিদেশিরা এখন বাংলা শেখার জন্য আগ্রহ প্রকাশ করছে। নমি বলে একজন জাপানিজ আছে, আমরা সবাই চিনি, জাপান থেকে চলে আসে, বাংলা ভাষার উপরে সে বোধহয় পিএইচডি করেছে, তার অনেকগুলো বাংলা কবিতা সাহিত্যের উপরে অনেকগুলো লেখা আছে, একেবারে পিওর জাপানিজ মহিলাটি, এবারও বইমেলায় এসেছে। তো বিদেশিরা এসে বাংলা ভাষা শিখছে, জি। কিন্তু বাঙালিরা বাংলা ভাষা সম্পর্কে তাদের একটা অনীহার কারণটা আমি জানি না কেন। কঠিন না কিন্তু বাংলা ভাষা, না, তা তো বাংলা ভাষার অবশ্যই। সবচেয়ে সুবিধাটা হচ্ছে যে সহজ ভাষা একটি আছে, আর একটা সাহিত্যের কঠিন ভাষা আছে। তো সহজটা বললেই হয়তো। আচ্ছা, কিছুদিন আগে আমরা সিয়েরা লিওনও তো আমাদের বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো আমরা আশা করতেই পারি, এটা আমাদের প্রত্যাশা নিশ্চয়ই, বিশ্বের বিভিন্ন দেশে, দেশের বাইরে আসলে যারা থাকছেন ভাই, আপনি বলতে পারবেন ভালো, বাংলা ভাষা চর্চা সেখানে আসলে কতটুকু হচ্ছে? অনেকেই বলেন যে আমাদের ছেলেমেয়েরা বাংলা ভুলে যাচ্ছে, কারণ সে অনুশীলনটা হচ্ছে না, বাইরে বাসায় কথা হয়তো সেরকম হচ্ছে না।
বাইরে হচ্ছে গিয়ে আমার মনে হয় বিশেষ করে মানে দেশের চেয়ে বাইরের যে মা বাবারা থাকেন জি তাদের আগ্রহটা থাকে খুব বেশি। জি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ওখানে পরিবেশ এবং স্কুল এবং সব কিছুই হচ্ছে মানে আহ, ইংরেজি হোক কিংবা জার্মান হোক কিংবা অন্য ভাষা হয়। তো এই জন্য তাদেরকে একটু বেশি সময় দিতে হয় মা বাবাকে, হুম হুম যাতে মানে কি হয়। তো কিন্তু মা বাবার সময় সেখানে আবার খুবই কম। তো এই জন্য একটু গ্যাপটা থেকে যায়, ঠিক মতো ফাঁকটা থেকে যায়, ঠিক মতো সময় না দেওয়ার জন্য। কিন্তু আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে যে যে আমাদের যে দূতাবাস আছে তাদের জন্য যে বরাদ্দ আছে ওই রকম বিন্দু মাত্র একটা চিমটি পরিমাণ কোনো সাহায্য মানে বাংলা ভাষাকে আজ পর্যন্ত আমি দেখিনি। এই আমেরিকা কানাডার কথা বলতে পারি, আচ্ছা করে না তারা কখনো। স্কুল কি আছে বাংলা স্কুল বাংলা স্কুল সব ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগে। ব্যক্তিগত সবার। সেই ব্যক্তিগত স্কুলগুলোতে উদ্যোগে যদি একটু এই জীবনে আমার মনে কোনোদিন কোনো হাই কমিশন গেছেন কিনা জানি না মানে। এবং আচ্ছা অনেক আচ্ছা সময় আমি ক্যানাডায় অন্তত শুনেছি যে ভাষার স্কুলের জন্য, বাংলা স্কুলের জন্য যে বরাদ্দ সেটা দিয়ে দেশ থেকে একটা মাঝারি মানের গায়িকা কিংবা এইসব জাতীয় গিয়ে আত্মীয় স্বজন যাদের আছে অ্যাম্বাসেডার, তো এইভাবে এইসব সংকটগুলো তো কম হতো, জি তাইলে হয়তো আরো একটু ইয়ে হতো। কিছুটা তো দরকার মানে বাইরে বাইরে এত যুদ্ধ করে যারা বাচ্চাদেরকে শেখাতে চায় বাংলা, তাদেরকে যদি আমাদের সরকার বাংলাদেশের দূতাবাস যদি ঠিক মতো না করে সাহায্য, তাহলে আর কে করবে? আচ্ছা, আমি ওনার সাথে একটা কথা মিলিয়ে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশি যারা আমরা আছি তার থেকে প্রবাসী যে বাঙালিরা আছে তাদের বাংলা ভাষা বাংলা সংস্কৃতি নিয়ে যে তারা যে কি পরিমাণ বাইরে, আমি যেখানে গিয়েছি এবং আমাদের থেকে ওরা অনেক বেশি বাংলার প্রতি সচেতন, বাংলা নিয়ে কাজ করছে। যদি আমি আমেরিকার কথা বলি, আমেরিকাতে অনেকগুলো, যেহেতু পশ্চিমবঙ্গীয় বাংলাটাও আছে, এর সাথে সংস্কৃতি কালচারটাও আছে, প্রচুর নাচের শিল্পী, প্রচুর গানের শিল্পী। এবং কানাডাতে তো মনে হয় যে আমাদের ঢাকাতেও এত বাংলা কালচার করা হয় না যত কানাডাতে কাজ করা হয়। আরেকটা যেটা বললেন যে আমরা দেখেছি যে বাইরে যখন আমরা অনুষ্ঠানে যাই তখন একটা খুব অদ্ভুত ব্যাপার হয়, সেটা হচ্ছে যে এই যে দূতাবাসের কাজ একটা, কোনো বিদেশি বাংলাদেশ থেকে কোনো গেস্ট গেলে একদিন রাতের বেলা একটা পার্টি দেবেন, একটু গেট টুগেদার করবেন, এছাড়া আর তাদের কোনো ভূমিকা নেই আসলে। মানে আচ্ছা একটু সহযোগিতা বা আচ্ছা ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু লাগে আমরা আসবো, হুম হুম আমরা কখনো এই জিনিসটা পাইনি। ওই আসলে খুব যদি একটু উঁচু মানের শিল্পী হয়, একটা এম্বাসির থেকে একটা তার জন্য একটা পার্টি থ্রো করা হয় আর কি, এর বেশি আমার মনে হয় না আর ওই কিছু পার্টি করা কোনো কাজে লাগে না। কাজে লাগে না, মানে একটু গেট টুগেদার করার ব্যাপার তো প্রয়োজন নেই। এখানে তো অর্থর ব্যাপারটা না, মানে সাপোর্টটা, লজিস্টিক সাপোর্টটা যদি দিতে পারতো। এবং তারপর আমি বলি যে আমাদের সারা বিশ্বে বাংলা ভাষাটি কালচার অনেক ভালোভাবে বাঙালি প্রবাসীরা করছে, এটা আমি এত কম গর্বের সাথে সময়ে বলি। এটা করেছে মানে, যেমন যারা এই সিয়েলিয়নের কথা বললেন, হুম হুম তাদের তো এই যে আমাদের সৈন্যরা গেছেন ওখানে কাজ জি করতে গেছেন, তাদের তো ভাষা দূত হিসেবে যান নাই, কিন্তু তারা কাজ করেছেন এমন যে হুম যেখানেই গেছেন টুকটাক নিজের ভাষা শিখেছেন। এবং শিখেছেন বলে আজকে ধীরে ধীরে এতই তারা ভালোবেসে ফেলছে মানে। এবং একটা বিজ্ঞাপনে দেখলাম তারা আমাদের 21-এর যে গান, গানটি সেই গাইছে গানটি জি তারা বেশ ভালোভাবে উচ্চারণ আরেকটা তেমনটা করে। অদ্ভুত ব্যাপার না, আমাদের উৎসব মানে আমাদের অকেশন 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 25শে মার্চ, পয়লা ফাল্গুন, এইসবগুলোতে আমরা কিছু অনুষ্ঠান করছি, কিন্তু বাংলা নিয়ে কোনো কাজ কাজ হচ্ছে না মানে এই দিবস ছাড়া হচ্ছে না। কেন হচ্ছে না ঠিক এই জায়গাটাতেই ফিরে আসবো শিমুল ভাইয়া। কিন্তু আমি আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের দুজনকে নিয়ে খুব ছোট্ট করে তথ্য খনিকা তৈরি করে সেই তথ্য খনিকাটি দেখে নিতে চাই, তারপর কথা বলছি আপনাদের সঙ্গে। অবশ্যই। প্রায় 4 দশক ধরে বাংলাদেশের এক খ্যাতিমান চিত্রশিল্পী ও লেখকের নাম সৈয়দ ইকবাল। 1953 সালে জন্মগ্রহণ করা এই শিল্পীর আদি পৈতৃক নিবাস চট্টগ্রামে। বিখ্যাত এই চিত্রশিল্পীর বাবা সৈয়দ ইবনে হাসান ও মা হামিদা বেগম। একসময় গল্প দিয়েই তার লেখালেখি শুরু। কয়েক দশক ধরে তিনি গল্প ও উপন্যাস লিখছেন। কথা সাহিত্যিক হিসেবে সমান খ্যাতি থাকলেও তিনি মূলত একজন শিল্পী যার ধ্যান জ্ঞান শুধু আধুনিক চিত্রকলা নিয়ে। মডার্ন পেইন্টিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য পাড়ি জমান আমেরিকায়, এরপর কানাডায়।
এ পর্যন্ত দেশ ও বিদেশে তার 17টি একক চিত্রশিল্পের প্রদর্শনী হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন দেশের 72টি গ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। গল্প, উপন্যাস ও কিশোর সাহিত্য মিলিয়ে এ পর্যন্ত তার 31টি বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে একদিন বঙ্গবন্ধু, ভালোবাসার 5 পা, আমি তো যিশু নই, বিন্দুময় টরেন্টো, পক্ষী জীবন ইত্যাদি। ব্যক্তি জীবনের সহধর্মিণী শাহানা ইকবাল ও একমাত্র কন্যা অগ্নিলা ইকবালকে নিয়ে পরিবার। কাজের স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন অগ্রণী ব্যাংক পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে প্রচ্ছদ ও বই ইলিস্ট্রেশনের জন্য শ্রেষ্ঠ পুরস্কার ও বাংলা একাডেমি কর্তৃক সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা। সব কিছু মিলিয়ে একজন পূর্ণ চিত্রশিল্পী ও ঔপন্যাসিক হিসেবে নিজেকে তুলে ধরেছেন আমাদের আজকের অতিথি, চিত্রশিল্পী ও লেখক সৈয়দ ইকবাল। শিমুল ভাইয়াটা বাকি আছে, আমরা সেটা একটু দেখে দিতে চাই আগে। 3 যুগ ধরে বাংলাদেশে আবৃত্তি শিল্পের প্রচার ও প্রসারে সাংগঠনিক চর্চার এক সুপরিচিত নাম শিমুল মুস্তাফা। 17 অক্টোবর জন্মগ্রহণ করা এই বাচিক শিল্পীর বাবা গোলাম মুস্তাফা, মা আফরোজ মুস্তাফা। 2 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট শিমুল মুস্তাফা একাডেমিক শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। 80 দশকের গোড়ার দিকে সাংস্কৃতিক অঙ্গনে তার যাত্রা শুরু। সেই থেকে মঞ্চ, টেলিভিশন, বেতারে শিমুল মুস্তাফার উদ্দীপ্ত কণ্ঠস্বর ও হৃদয় মথিত উচ্চারণ শৈলী আন্দোলিত করে অসংখ্য আবৃত্তিপ্রেমী ভক্ত শ্রোতার হৃদয়। এই পথ চলায় তিনি বেশ কিছু আবৃত্তির অ্যালবাম বের করেন। সেই সাথে অসংখ্য আবৃত্তি অনুরাগীকে তালিম দিয়েছেন উচ্চারণ শৈলীতে। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে আয় সুখ যায় সুখ, পাপ এবং পুণ্য, কষ্টের কস্তুরী, বাতাসে লাশের গন্ধ, দ্রোহে, আপোষ করিনি কখনোই আমি, এই আমার ইতিহাস ইত্যাদি। নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে আবৃত্তির প্রথাগত পরিবেশনার বদলে সময় উপযোগী প্রয়োগ কৌশলের মাধ্যমে আবৃত্তিকে সর্বস্তরে জনপ্রিয় করে তুলতে এবং আগামী দিনের সুনিপুণ আবৃত্তি শিল্পী নির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের আজকের অতিথি শিমুল মুস্তাফা। খুব ছোট্ট করে তুলে ধরার প্রচেষ্টা ভাইয়া দুজনের জন্য, পুরোটা তো আসলে ছোট হলে আমাদের বেশ পক্ষে তুলে গুছানো, ধরা সম্ভব মানে না। আন্তরিকতা আছে মনে হলো। চেষ্টা করে যায় আর টিভি মিস্টার ম্যাঙ্গো তারকালা প্রত্যেকের বিষয়গুলো তুলে ধরার, পুরোপুরি অনেক সময় তুলে ধরা সম্ভব হয় না। আমরা যেখানে ছিলাম শিমুল ভাইয়া, কেন বাংলা নিয়ে কাজ হচ্ছে না? বাংলা নিয়ে কাজ, এই যে আমি বলছিলাম যে আমেরিকাতে বঙ্গ সম্মেলন হয়, আচ্ছা, বঙ্গ উৎসব হয়, ফোবানা বলে একটি ফোবানা, কানাডাতে জি, জি, হচ্ছে, জি। এবং মানে আমাদের বাংলাদেশের যে যা জাতীয় চরিত্র আর কি, টুকরো হতে হতে টুকরো হতে হতে হ্যাঁ, তিনটা না, চারটা কিন্তু হয়ে গেছে, একটা কিন্তু উদ্দেশ্য আছে। কিন্তু আমাদের জাতিগত সমস্যা তো হচ্ছে যে দুজনের জায়গায় 3 জন হলে 2টো ভাগ হয়ে যায়। এটা আমাদের কিছু বিষয় এগুলো হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু করার চেষ্টা বাইরে হচ্ছে। কিন্তু বাংলাদেশে একটা বঙ্গ সম্মেলন কই? বাংলাদেশীয় সংস্কৃতির কোনো আয়োজন তো নেই, কোনো অকেশনকে চিন্তা করে। আমরা যেমন ধরি যে এই যে বেঙ্গল ফেস্টিভ্যালটা হচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে পরিমাণ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা আছেন তাদের নিয়ে তো কিছু করা যেতেই পারে। আমাদের ফোক গানকে নিয়ে আমরা দেখেছি যে রাশিয়া, তাজিকিস্তান এবং বিশ্বের এমন কোনো দেশ নেই যে সেই বাংলা গানগুলোকে নিয়ে আমাদের সেই ওদের ভাষা করে করে মানে তারা কিন্তু বেশ জনপ্রিয়। আমরা দেখেছি যে তাজিকিস্তানের এক মেয়ে খুব জনপ্রিয়, আমাদের ভ্রমর কইও গাইয়ে এখানটা ওদের ভাষায় গিয়ে। আমাদের দেশের সংস্কৃতিগুলো বিদেশে চলে যাচ্ছে, এবং এমনকি পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশের ফোক গান ছাড়া ওদের কোনো নিজস্ব কোনো ভান্ডার নেই। ভাইয়া, আমার এই কথার মাঝখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের আসলে খুব দ্রুত এখনই একটি বিরতি নিতেই হবে। বিরতি থেকে ফিরে এসে বাকি কথা শুনবো আপনাদের মুখ থেকে। দর্শক, খুব ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে, ফিরছি খুব দ্রুতই, সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। নিশ্চয়ই আমাদের সাথেই আছেন এবং থাকবেন পুরো সময় জুড়ে। শুরুতেই আপনাদের জন্য কুইজ, তার আগে আমি একটু অতিথির অনুমতি নিয়ে নিতে চাই। প্রতি পর্বে আমাদের দর্শকদের জন্য একটি করে কুইজ থাকে,
যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি এখনই কুইজটি একটু নিয়ে আসতে চাই। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি তারকালাপের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে নাট্যকার মাসুম রেজা ও ফজলুল হক আকাশ ষষ্ঠ লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডে সেরা রচয়িতার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন। আর আমাদের আজকের কুইজটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে। অপশন ক আব্দুল গাফফার চৌধুরী, অপশন খ হাসান হাফিজুর রহমান। আমি জানি দর্শক আপনারা উত্তরটা জানেন, সুতরাং দ্রুত কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। আর সর্বোচ্চ সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন মোবাইল ফোনে আকর্ষণীয় রিচার্জ। চলুন দেখে নিই কে হয়েছেন আজকের বিজয়ী, এবং আপনারা তো জানেনই নামটি ঘোষণা করবেন আমাদের প্রিয় দুইজন অতিথি। ভাইয়া, আপনাদেরকে নামটি পড়ে শোনাতে হবে এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। নামটা হচ্ছে সঞ্জিদা, আর নাম্বারটা হচ্ছে 576793 57। হ্যাঁ বলেন, এটা আপনি লিখুন। 6793। অনেক অনেক অভিনন্দন সঞ্জিদা, আপনাকে নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে এরকম গুণী দুজন মানুষের মুখ থেকে নিজের নামটি শুনতে পেরে। একটি পুরস্কার কিন্তু পেয়ে গেলেন এবং আরেকটি পুরস্কার তো আপনার জন্য থাকছে। ভালো থাকবেন, সব সময় সাথে থাকবেন আমাদের। শিমুল ভাইয়া, বিরতিতে যাবার পূর্বে আপনার থেকে শুনছিলাম আপনি বলছিলেন যে আমাদের দেশেও আসলে এরকম বড় কোনো উৎসব বাংলাকে নিয়ে কাজ করার সেরকম কোনো আয়োজন আসলে করা হয় না। তো এক্ষেত্রে আমাদের কি করণীয়? যারা শুদ্ধ সংস্কৃতি চর্চার সাথে আছেন তাদের কি করণীয়? তাদেরই করণীয়। তারা কি করতে পারেন? অনেক কিছু করতে পারেন, যেমন এই যে এই আয়োজনগুলো করতে পারেন। জি, এবং একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে শত্রুরা যখন কিছু করে তখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাঙালি সবাই আমাদের মধ্যে, আমার সাথে ইকবাল ভাইয়ের কোনো ক্ল্যাশ নেই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কেন? আমরা কি ভীতু নাকি? আমরা প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল এক একটা শক্তি। আমাদের প্রত্যেককে মাথায় নিতে হবে যে 71 সালে যখন শত্রু এসেছিল তখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, 80-র দশকে যখন আমাদের স্বৈরাচার আন্দোলন হয়েছে তখন আমরা একসাথে হয়েছি। তো এই ঐক্যবদ্ধ হওয়ার সময়টা হচ্ছে যখন কোনো একটা বিপদ বা একটা দুঃসময় আসে, দুর্যোগ আসে। এখন আমরা কিছু হলেই জোট করি, কিছু হলেই জোট করি। এই জোট করতে করতে জোটই হচ্ছে, কাজ হচ্ছে না। একদম সহজভাবেই কথাটা বলে দিলাম যে আমাদের একসময় ইন্ডিভিজুয়াল পারফর্মাররা তৈরি হতো, রুট লেভেল থেকে, থিয়েটার থেকে গানের শিল্পীরা তৈরি হতো, TSC থেকে বেরোতো, শাহবাগ থেকে বেরোতো কবি সাহিত্যিক। এখন এই যে এইগুলো করতে করতে কবি নেই। আমরা 10-20 বছরে একজন কবির নাম বলতে পারবো না, একজন লেখক ঔপন্যাসিকের নাম বলতে পারবো না, একজন সঙ্গীত শিল্পীর নাম বলতে পারবো না 20 বছরের মধ্যে। যদি আমরা শেষও বলি তাহলে ওই বাপ্পা মজুমদার পর্যন্তই থেমে যাচ্ছে। কিন্তু প্রচুর শিল্পী কিন্তু এখন আছে। না, বলছি যে প্রচুর একজন কাজ থেকে যাওয়া, হচ্ছে, জি, দুটা দশক সেটাই থেকে আর কি। যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কনসিস্টেন্সি একটা শিল্পী আমরা পাচ্ছি না, একজন পাচ্ছি না। আবৃত্তিকার পাচ্ছি না, জি অবশ্যই। তো একজন মিম পাচ্ছি না। না, এটা একটু না, বেশি কথার ছিল। কথা আর কি বলছি যে তাও তো থাকে। আমরা তারিন, ভূমিকা, জি, এসরার, জি। বিপাশা 6 মাস নাটক দেখা বন্ধ করে যদি আমি 6 মাস পরে দেখি পুরো সেট আপ নতুন, হুম, ওই ওই অভিনেতা অভিনেত্রীরা নেই। জি। তো এই যে পরিবর্তনটা কেন হচ্ছে আমি আমাদেরকে, হ্যাঁ আমি আমার কারণ, আমার যেমন ইয়েটা হলো, এটার এই বিপর্যয়ের কারণটা হচ্ছে একটা শর্টকাট ব্যাপার হয়ে গেছে। মানে কিভাবে মুখ দেখানো যায় মিডিয়াকে, খুব বিশেষ দ্রুত করে জনপ্রিয়তা পাওয়ার মাল্টিমিডিয়া একটা, টেলিভিশনে। জি, জি। এই জন্যে আগে যেমন আসছে, বিপাশার কথা বললো কিংবা তারিন, হুম, এরাও পর্যন্ত মানে একটা তৈরি হয়ে আসছে। আবৃত্তির ব্যাপারে শিমুল বলতে পারবে যে কোন পর্যায়ে পর্যায়ে পেরিয়ে আসছে। কিন্তু এখন একটা ইয়ে আসলে 1 বছরের শুরুতে শুরু করলো, বছরের শেষেই সে চায় যে মানে আমি শিমুলের সঙ্গে পাশাপাশি চ্যানেলগুলোতে বসেই করি এবং আমি এরকম অটোগ্রাফ দিই। তো ওই যে একটা জাম্প করা, এটা হচ্ছে গিয়ে ফাঁপা থেকে যায় ভেতরে। এবং অভিনয় দেখেন আপনি, যে কেউ পরিচালনা করতেছে, যে কেউ ইয়ে করতেছে, কিন্তু ওই মানটা আর তৈরি হচ্ছে না। এটা খুবই দরকার মান। আমরা তো কথা অনেক বললাম এবং আরো অনেক বিষয় নিয়ে কথা আমার আমি তো জানার ঢেকি, আছে। আমি বুঝতেই হ্যাঁ। পারছি। ঢেকি যখন তখন কিছু করার নেই, ঢেকির আর আগে বলা লাগবে না, সময় নষ্ট না করে। যেখানেই যাক ধান তো তাকে ইয়ে করতে- ঢেকির আগে একটা কথা বলি, যেটা হচ্ছে জি। গিয়ে আসার আগে আমি ভাবলাম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আসি যে আজকে আপনারা আমার বন্ধুজনরা দেখবেন আমি আর শিমুল লাইভ থাকবো। তো প্রথম কমেন্টেই একজন করেছেন অবশ্যই দেখবো। তো ভাইয়া শিমুল তো দারুণ
আবৃত্তি করবেন, আপনি কি করবেন? তা আমি আর উত্তর দিতে পারিনি, আমি লিখতে চাইছি আমি শুনবো, যখন থেকে পাইছি ছোট ভাইয়ের মতো শুনি ভালো, জি। ওর বড় ভাই আমার খুব আরেকটা জিনিস আপন। হচ্ছে, এটা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই যে এই কথা প্রসঙ্গে বলি, হুম, হুম। যে আমাদের আগে সিনিয়র জুনিয়র এদের মধ্যে একটা আন্তরিকতা আন্তরিকতা ছিল, ছিল, পরস্পর সম্পর্ক প্রতি ছিল, আন্তরিকতা শ্রদ্ধাবোধ। তো দূরের কথা, সম্পর্ক ছিল। হুম, আমি এই হুম। ইকবাল ভাই, উনি জি। একজন চিত্রশিল্পী, চিত্রক, একেবারে ছবি আঁকেন। হুম, ওনার সেই ভালোবাসার 3 পা, আমি যিশু বাহ, নই, বাহ। হ্যাঁ 5 পা, আমি যিশু নই, সেই প্রথম দিন থেকে আমরা কিন্তু পড়া শুরু জি, করছি, এবং জি। আমাদের সাথে প্রায় 30-35 বছরের সম্পর্ক। তো এখনো কোনো সার্কেলে কারোর সাথে কারো সম্পর্ক নেই, আমাদের সময় কিন্তু সবাই সবাইকে চিনতাম। এখন আমি আবৃত্তি করি, আমার আবৃত্তির অঙ্গনেরই একজন আমাকে চিনে নেবে, আমার সাথে পরিচয় নেই। তো এই যে গ্যাপটা, শেখার জায়গাটা কিন্তু একজন আরেকজনের সাথে মিশে মিশে শিখতে হয়, এইসব মাধ্যমগুলোতে জানার ব্যাপারটা, তো ওটাও অনেক কমে গেছে হুম, হুম, একেবারে। হুম। যাই হোক, আসাদ চৌধুরীর একটি কবিতা, ফাগুন এলেই। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে, বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখন প্রতিবাদ, ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলে কলি এসে জোটে, কলিরা পায়ে লোটে, তাকে তোমরা শহীদ মিনার বলো। আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা, ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আরশি, দেখি নিজের মুখ, ফাগুন শেখায় শুদ্ধে লভে জীবনের ভুল চুক। ফাগুন এলেই একটি পাখি শাখে, থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে, বলো। ফাগুন এলেই কলি এসে জোটে, কলিরা পায়ে লোটে, বলবে তাকে শহীদ মিনার, বলো। ভাইয়া, আপনার কাছে একটু আসতে চাই, এবার বইমেলায় আপনার একটি বই বের হয়েছে, হুম। সেই সম্পর্কে যদি কিছু বলতেন, এবং বইমেলা নিয়েও শুনতে চাই কেমন লাগছে হ্যাঁ, এবারের বইমেলা। না বই মেলা তো ভালো, এখন প্রাণের মেলা সবাই বলে, আমারও তাই। অনেকে বলেন যে ধুলা বেশি, বিন্যাস স্টলের ইয়ে, ওইসব নিয়ে আমি মাথা ঘামাই না কখনো। এই সময় থাকতে হবে, থাকি। এবং কখনো 4টা বই বেরোয়, কখন 2টা বই বেরোয়। গত বছর 2টো বেরিয়েছিল, এবার একটা মাত্র উপন্যাস জি। বেরিয়েছে, নাম হচ্ছে দ্বিতীয় পুরুষ, এবং এটা উপন্যাস। এবং আমি গত প্রায় 6-7 বছর ধরে যেসব উপন্যাস লিখতেছি সবগুলোরই পটভূমি হয় কানাডার টরন্টো শহর, মন্ট্রিয়াল শহর, আমেরিকার নিউ ইয়র্ক, কিন্তু চরিত্রগুলো সব বাংলাদেশের, বাঙালি। দুই একটা আচ্ছা। ওদের সঙ্গে মানে মিশেছে বাইরের। জি। যেমন নাচে টরন্টো একটা লিখেছিলাম, সেখানে নায়িকা হচ্ছে লেবানিজ, কিন্তু ছেলেটা হচ্ছে বাঙালি। তো ওদের যে দুঃখ এবং হতাশা এবং ভালোবাসা, এইসব জিনিস নিয়ে যে একটা ছোট ছোট বাংলাদেশ বাইরে এতটা হয়েছে, মানে জ্যাকসন হাইটে গেলে তো আপনি ভুলেই যাবেন যে আপনি মনে হয় বাংলাদেশে জি, নাই। মনে হ্যাঁ, হচ্ছে তেমনি বাংলাদেশে আছি। টরন্টোতে গিয়ে দেখবেন যে আপনি ড্যানফোর্ড বলে যে বাংলা টাউন আছে, সেখানে দেখবেন বাংলার বইয়ের দোকান আছে বিশাল, এটিএন মেগা স্টোর দোয়া সাহেব চালাচ্ছেন। আপনি দেখবেন যে শহীদুল ইসলাম মিন্টু মানে চ্যানেল নিয়ে ঘুরতেছে বাইরে, সবার এখানকার মতোই আর কি। হ্যাঁ, এনআরবি চ্যানেল চলতেছে। তো সব মিলে মানে একটা ছোট ছোট বাংলাদেশ সব জায়গায় গড়ে উঠছে আর কি। তো ওদের জিনিসগুলোকে তো আমাদেরকে পোর্ট্রে করা উচিত। তো সেটাই মানে দ্বিতীয় পুরুষে আসছে এবার আমার। কেমন লাগছে বইমেলা শিমুল ভাইয়া, আপনার তো যাওয়া হয়। আহ, জানি না আমার প্রাণ নষ্ট হয়ে গিয়েছে কিনা। আমার কাছে বইমেলাটা এখন বই বিক্রির একটা বাণিজ্যের জায়গা আছে, এবং আমার কিছু কিছু জিনিস খুব বিস্মিত লাগে। ইকবাল ভাইয়ের সাথে আমি কিছু ক্ষেত্রে একমত, আবার কিছু ক্ষেত্রে একমত না। বইমেলাতে বই বিক্রি হয়, 25% একটা ডিসকাউন্ট দেওয়া হয়, বাইরেও কিন্তু 25% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যে কোনো স্টলে যদি আমরা যাই, আজিজ মার্কেটে দিয়ে যদি বই কিনে, আমার আজিজ থেকে মার্কেটে 20% 25%, 25%। বেনিফিটটা কি আসলে? এই বইমেলা থেকে কোনো মেলা শব্দ যখন বলা হচ্ছে, আমরা মেলার কিছু এখানে পাচ্ছি না কিন্তু। কতগুলো স্টল ছাড়া এত রুক্ষ, এত নির্মম, মানে বাণিজ্য মেলার সাথে বইমেলার কোনো পার্থক্য এখন আর নেই। একটা পানি খাবার জায়গা নেই, একটা চা খাবার জন্য 2 মাইল 3 মাইলের মধ্যে ত্রিসীমানার মধ্যে কোনো চায়ের ব্যবস্থা করা হয়নি। এবং সেই কাঁটাবন পর্যন্ত যে চায়ের দোকানগুলো ছিল, এমনকি চাঙ্কারপুর পর্যন্ত যে চায়ের দোকানগুলো ছিল, সেগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। একটা বসার ব্যবস্থা করা হয়নি,
এত বড় একটা বইমেলা, ভাবা উচিত যে এত বড় একটা বইমেলা একটা 50 ঊর্ধ্ব মানুষ 2 ঘন্টা হাঁটার পর তার বসতে ইচ্ছে করতে পারে, সে ব্যবস্থাটি করা হয়নি। হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসন ছাড়া বাংলা একাডেমির একটি কর্মকর্তাকে বইমেলাতে ঘুরতে দেখি না কখনো। তো কাজটা শুধু পুলিশের না, একটা পুলিশ কতটুকু কাজ করবে? আহ, এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে আগে তাও আমরা দেখতাম রশিদ হায়দার ঘুরে ঘুরে করতেন এক সময়, এটা করতে দিতেন না, ওইটা করতে দিতেন না, এখানে কে তার নিয়েছে, কিছুই নেই। মনে হচ্ছে একটা যন্ত্রের মতো কতগুলো পুলিশকে দাঁড় করিয়ে দিয়েছে, বইমেলার যে একজন কর্তৃপক্ষকে পুরো বইমেলাতে দেখা যাচ্ছে না। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যে আকার বড় হলেই মেধার বড় হয় না। হ্যাঁ, সব তো থেকে বড় কথা শিমুল যেটা বললো যে রুক্ষ হয়ে যাচ্ছে, জি সেটা ওর পর্যবেক্ষণ আমার থেকে একটি অনেক ভালো। কবিদের আড্ডাখানা নেই, এই সাহিত্যিকদের একটি বসার জায়গা পর্যন্ত করা হয়নি। এটা তো আসলে আমার মনে হয় কিছুদিন সাংবাদিক আগেও- এতগুলো মিডিয়া কাজ করছে, একটা মিডিয়া সেন্টার তৈরি করা হয়নি। তো এতগুলো কাজ কিভাবে, এত বড় একটা জোন, সারা বাংলাদেশ ডিজিটাল বলা হচ্ছে, জি। সেখানে ডিজিটাল কোনো কাজ ওখানে সুযোগ পায়নি। ইবুকগুলোকে এখানে ঢোকানো হয়নি। পুরো জোনটাকে ওয়াইফাই করা উচিত ছিল নেটওয়ার্কের জন্য, বরঞ্চ সেখানে আরো মোবাইলকে আরো ছোট করে দেওয়া হয়েছে নেটওয়ার্কটা। তো এইগুলা হচ্ছে কি যে বইমেলাটা করার জন্য করা, এখন আমার মনে হচ্ছে যে এটা তারা মনে হচ্ছে যে ফেসে গেছে আর কি, এরকম একটা অ্যাটিটিউড মানে আমি একদম মনে করতে করছি। হবে দেখেই করতে এরকম হবে দেখে একটা করছে আর ব্যাপার কি, কাজ করছে। এটা হচ্ছে প্রাণের মেলা। এই শব্দটা আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে আর প্রাণ নেই। আমি আমার থেকে নতুন যেহেতু প্রজন্ম জি জি ভাই না, যেহেতু মানে আমি অর্ধেক বছর অর্ধেক থাকিনি এখন, দূর থেকে সব কিছু মানে ভালোবাসা বেশি থাকে। যে যেভাবে মানে টিলে টিলে শিমুল দেখছে, এখন শোনার পর আমার মনে হচ্ছে ঠিকই তো, আমিও এরকম মানে আমার ব্যথা হয়ে গেছে পা, কিন্তু বসার ঠিক মতো জায়গা পাই না। আর এমন অত্যাচারের মতো একটা কফি মানে কিংবা ধরেন 30-40 টাকা একটা কাপ, যেটা 10 টাকা বাইরে পাওয়া যায়। এবং পর্যটন কর্পোরেশন 4 গুণ টাকা বিক্রি দেয়, সরকারি একটা প্রতিষ্ঠান 4 গুণ টাকা বেশি দিয়ে ওখানে বিক্রি করছে, আর কাউকে বিক্রি করতে দিচ্ছে না। বেশি তো ওখানে মনিটর- যারা যাচ্ছে তারা কিন্তু উচ্চবিত্তীয় কেউ না, না না স্টুডেন্টরা তা তো যাচ্ছে, অবশ্যই, জি। বাচ্চা তারাই তো কাচ্চারা বেশি, যাচ্ছে। একটা পরোটার দাম যদি 30-35 টাকা রাখে, হ্যাঁ, যেটা মানে আমার মনে হয় না যে অনেকের 3 জন্য। স্টার হোটেলও সেরকম রাখে। 5টা তো ফুচকার দাম হচ্ছে 60 টাকা ভিতরে। তো এইগুলা এগুলা মানে ওয়ান কাইন্ড অফ জুলুম করা তো না, এগুলা কর্তৃপক্ষ তো এগুলো ইন্টেনশনালি করেছে আসলে। আমি বলি না যে খাবারের টাকাই থাকবে, আমি যদি একটি কলা নিয়ে ভিতরে ঢুকি আমাকে ঢুকতে দেবে না, আমি একটা বিস্কুট নিয়ে আমাকে ঢুকতে দেবে না ভিতরে, খেতেও খাওয়া দিবে নিয়ে না, ঢোকা আবার নিষেধ। খাওয়ার ব্যবস্থাও করবে না। না, এমন অবস্থা হয়েছে যে এখন কোনো মতে পানির ছোট বোতল করতেছে, আগামীতে হয়তো পানির বোতল করবেন। তারপরেও আমাদের প্রত্যাশা আমরা প্রত্যাশা বড় বড় থাকবেই। না স্বপ্ন না, দেখতেই ওনারা যত পারি কিছুই এবং করুক, বাঙালি যতদিন আছে বইমেলাই আমাদের শেকড়, অবশ্যই বইমেলা দিয়ে আমরা সামনের দিকে এগোবো, জি এবং এখান থেকে বদলাবে সবকিছু। সবকিছু একদিন পরিবর্তন আসবে এবং ঠিক জায়গায় চলে যাবে। শুদ্ধ সংস্কৃতি চর্চা, সংস্কৃতি অনেক বড় একটা মাধ্যম যে কোনো আন্দোলনের, বিভিন্ন যে সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, নাটক একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে, সঙ্গীত আমরা দেখেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের মুক্তিযুদ্ধের সময় কত বড় একটা হাতিয়ার ছিল, এবং ইভেন লেখা, এই বিষয়গুলোর মধ্যে এখনকার সামাজিক অবক্ষয়, বিভিন্ন ধরনের সমস্যা, যে সাম্প্রদায়িকতা ছড়াছড়ি, এই বিষয়গুলো কি আমাদের সংস্কৃতির মধ্যে একটু কম, মানে আমরা কি আন্দোলনে একটু কম জড়াচ্ছি, আমাদের লেখনীতে কম আসছে, কিংবা আমাদের নাটকগুলোতে কিংবা আমাদের সঙ্গীতে এই বিষয়গুলো কি একটু কম হচ্ছে, এবং তার কারণটা কি একটু ছোট ছোট করে দুজনের কাছ থেকেই শুনতে চাই। আমি একেবারেই বলি যে আমাদের এই বিচ্ছিন্ন ছোট ছোট ঘটনাগুলোকে আমরা ইচ্ছে করে, আমি অনেকগুলো প্রোপাগান্ডা বেশি হয়, এগুলোকে এত মূল্যায়ন বা এত বেশি এদেরকে এমফেসিস দেওয়ার আমি কিছু খুঁজে পাই না। আচ্ছা 71 সাল 52 সালে এর থেকে 4 জনের মধ্যে একজন কিন্তু স্বাধীন বাংলাদেশের শত্রু ছিলেন আমাদের সাথে, অবশ্যই তাই তো? আমাদের জনগোষ্ঠীর একটা অংশ ছিল যে 3 জনের মধ্যে একজন ছিল অবাঙালি। জি সেখান থেকে আমরা ভয় পাইনি। সেখানে 15-16 কোটি লোকের দেশে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা, আমার তো মনে হয় পৃথিবীতে যদি বিচার করা হয়, মানে উন্নত দেশেও এর থেকে অনেক বেশি ক্রাইম হচ্ছে, অনেক বেশি ভায়োলেন্স হচ্ছে। সারা আমাদের দেশে সেই তুলনায় পৃথিবীব্যাপী হচ্ছে। 15 কোটি লোকের দেশে, যেখানে এত নিয়ম কানুন কম, আইন বলে কিছু যেখানে কেউ মানতে চায় না, সেখানে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনাকে দেখে আমাদের 15 কোটি মানুষকে আতঙ্কিত করে দিতে হবে, আমি বিশ্বাস বাহ। করি না। হ্যাঁ, আমাদেরকে যত ভয় দেখাবে আমরা তত সাহসী হব, এটাই বাঙালি। আর আমাদেরকে আরো, আমরাই যদি আমাদেরকে ভয় দেখাই, এখানে ভয় আছে যেও না যেও না, আমরাই তো দুর্বল হয়ে যাব। ভয় মানে আমরা ঝাঁপিয়ে পড়বো, এই সাহসটা তো আমাদের থাকতে হবে। মানে শত্রু দেখে ভয় পেয়ে যাব, এটা তো বাঙালি না। শিমুলের আগে একটা ভালো কথা লাগলো বলেছিল, কথাটা যেটা শুনে। আপনি যেটা জি। প্রশ্ন করেছিলেন, যে মানে কেন এখন সাংস্কৃতিক এসব যোগাযোগ
কম হচ্ছে, সংযোগটা জি। একটু কম হচ্ছে, এটা জিজ্ঞেস করেছিলেন। এটা কারণ হচ্ছে শিমুল আগেই বলেছে যে এখন যেমন কবি আসছেন না, মানে তারপরে শিল্পী আসছেন না, আপনি আসছেন অভিনয় শিল্পী যেমন আসছেন না, এরকম একটা গ্যাপ পড়ে গেছে। মানে আগে যেমন একটা সবাই মিলে একটা ইয়ে ছিল বলে আসাদের একটা কবিতা শামসুর রহমান, আসাদের সাথে কিংবা স্বাধীনতা, এখন কে লিখবে এটা? মানে এই 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 যে গ্যাপটা, এটার জন্যই মানে আমাদের এই যে টার্নিং পয়েন্টগুলো, মানে সত্য বলার, ভালো জিনিস বলার, বুঝছেন, প্রবণতা কমে গেছে। প্রবণতা আসে। একটু বলতে হবে। মানে যেমন এত সারাদিন ঘুরে বেড়াচ্ছে মানে ধুলোবালিতে শিমুল, কিন্তু সে বললো মানে যে মানে এই হচ্ছে রুক্ষ বইমেলা এখন, হুম হুম। কিন্তু অনেকে বলবে না, মানে বলবে যে না এরকম। যেমন আমি নিজেই মানে দায় সারাভাবে বলতেছিলাম প্রাণের মেলা, এইসব জিনিসগুলো আমারও ইয়ে হয়েছে, আমিও ক্লান্ত হয়ে ওখানে একটা বোতল পানি পাইনি, বসার জায়গা পাইনি, মানে গিয়ে ভাগ্যিস যে স্টলে বসতে পারি বলে রক্ষা। কিন্তু একজন বয়স্ক, বিশেষ করে আমি যারা ফ্যামিলি না, অনেক আমার সময়, কাছে মনে হচ্ছে যে নিরাপত্তা দিবে না কেন, নিরাপত্তা তো দিতেই হবে। এটা তো থাকতেই হবে। কিন্তু হুম। নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার ছাড়াও জন্য তো অনেক কিছু কারফিউ আছে। দিয়ে যদি নিরাপত্তা পালন করা হয় তাহলে তো কোনো বিপদই হবে না। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাবেন। আমি আসলে একটু ছোট্ট করে শুনতেছি, আমরা চলে যাওয়ার আগে বিদায় নেয়ার পর দর্শকদের কাছ থেকে একটি কবিতা শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি খুব ছোট ছোট করে আপনাদের শুনতে চাই। এই যে আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, কি স্বপ্ন দেখেন বা কি করার প্রত্যাশা রয়েছে? যারা বাইরে আছে, প্রবাসীরা আসলে আমাদের বাংলাদেশীদের জন্য কি করতে পারেন এবং আমরা কি করতে পারি, আমাদের কি করণীয়, নতুন প্রজন্মের কাছে আপনাদের কি প্রত্যাশা? আহ, আমাকে যদি বলা হয়, আমি মুক্তিযুদ্ধের পরে 2017 সাল পর্যন্ত একটি কথা খুব বলিষ্ঠভাবে বলি যে আমাদের অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জন, অনেকে অনেক কিছু বলে যে অর্থনীতির অর্জন, এই অর্জন সেই অর্জন, আমরা স্বাধীনতার পরে সবচেয়ে বড় যে মানুষটিকে পেয়েছি সে হচ্ছে শেখ হাসিনা। জি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনি যে আরেকদিন বলেছিলেন এখানে এই বসে। কথাতে আমি সবসময় বলিষ্ঠ যে ইনি যতদিন থাকবেন আমাদের কোনো কিছুতেই আমরা হতাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ। এই কথাটি আমি বিশ্বাস করি। অনেকেই ভাবতে পারে যে আমি ওদের দলীয় কিছু বলছি কিনা। আমার আমার সম্পর্কে সবাই জানে যে আমি খুব স্পষ্টবাদী মানুষ, কোনো লোভ লালসার মধ্যে যাই না। যেটা সত্যি, আজকে 81 সালে যদি এই ক্ষমতায় যদি তিনি ধারণ না করতেন, আজকে আরেকটি পাকিস্তান, পাক বাংলাদেশ নামই হয়ে যেত এই দেশটির। এই পরিবর্তনটির জন্য তিনি ধরে রেখেছেন মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে। দু একটা জিনিস তো এরকম সামনে যেতে গেলে কিছু প্রবলেম থাকবেই। আর নতুন প্রজন্ম অনেক সচেতন। আমরা আশা করি যে একসময় আমরা আমাদের যে লক্ষ্য, স্বপ্নের বাংলাদেশ, বিশ্বের একদম প্রথম সারির বাংলাদেশ হিসেবেই আমরা আসতে পারবো। আসতে পারবো ইনশাল্লাহ। আমাদের সবারই তাই প্রত্যাশা। ভাইয়া, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনের সাথে আরো কিছুক্ষণ গল্প করার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আরেকদিন নিশ্চয়ই দুজনকে নিয়ে বসবো। অবশ্যই। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই, কবিতা শুনতে শুনতে বাড়ি ফিরবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য। দর্শক, দেখতে দেখতে চলে যাবার সময়। আপনারা সবাই ভালো থাকুন। আগামীকাল আবারও প্রিয় কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব এই তারকালাপে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই ভালো রাখুন নিজেকে এবং চারপাশে সবাইকে। আমরা এখন কবিতা শুনবো। আমি জানি না দুঃখের কি মাতৃভাষা, ভালোবাসার কি মাতৃভাষা, বেদনার কি মাতৃভাষা, যুদ্ধের কি মাতৃভাষা। আমি জানি না নদীর কি মাতৃভাষা, নগ্নতার কি মাতৃভাষা, একটা নিবিড় বৃক্ষ কোন ভাষায় কথা বলে এখনো জানি না। শুধু আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালেই আজ সভ্যতার শেষ মানুষের পদশব্দ শুনি, আর কোথাও করুণ জল গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সে জল পতনের শব্দে সিক্ত হতে থাকে, সর্বাঙ্গে সবুজ হতে থাকে আমার শরীর। সর্বাঙ্গে সবুজ আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালেই আজও পোষা পাখিদের কিচির মিচির শুনি, শিশুদের কলরব শুনি, সুবর্ণ কঙ্কন পরা